আজকে সুপার কাপে চেন্নাইন এফসি মুম্বাই সিটিকে 2-0 গোলে হারিয়ে দিল। খেলার প্রথমার্ধেই দুটো গোল হয়, 42 এবং 43 মিনিটে। প্রথম গোলটি করে সিকে বিরিত, খুব ভালো গোল। দ্বিতীয় গোলটাও খুব ভালো হয়, যে করে। তো চেন্নাই সিটি প্রসিড টু দ্য নেক্সট রাউন্ড। তো আজকের ভিডিওটা শুরু করছি, দেখা হচ্ছে ইন্ট্রোর পর। ফিরে এলাম ইন্ট্রোর পর। তো তোমাদের কি মনে হচ্ছে পরের বার কী হবে? আই লিগ হবে, আইএসএল হবে, নাকি কোনো একটা ইউনিফাইড লিগ হবে? তোমাদের নিশ্চয়ই মনে হচ্ছে যে প্রফুল প্যাটেলের সঙ্গে আই লিগ ইউনিয়নের একটা বৈঠক হবে, সেখানে সমস্ত রূপরেখা উঠে আসবে, দুজনে মিলে সিদ্ধান্ত নেবে। সেটা হবে না, কারণ যেখানেই এআইএফএফ এখন সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করে আছে এফএসডিএল এর হাতে। এফএসডিএল কে জানো? ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড, যারা কিনা আইএসএল চালায়। এফএসডিএল বেসিক্যালি মার্কেটিংয়ের দায়িত্বে ছিল আই লিগে, এছাড়া আইএসএলটা তারা কন্ডাক্ট করতো। এছাড়াও এফএসডিএল এর বিরুদ্ধে তীব্র অভিযোগ যে ভারতের কোচ নির্বাচন থেকে শুরু করে প্লেয়ার নির্বাচন সমস্ত কিছুতেই নাকি তাদের একটা হস্তক্ষেপ লক্ষ্য করা যাচ্ছে, এবং তাতে চূড়ান্ত হতাশ ভারতের প্রাক্তনীরা। যেমন এফএসডিএল এর কয়েকটা সিদ্ধান্ত আমি একদমই মেনে নিই না, যেটা আগের ভিডিওতেও বলেছি। সেটা হচ্ছে আইএসএল এর কোনো দলেরই হেড কোচ নাকি ভারতীয় হলে চলবে না। মানে এটা কী ধরনের নিয়ম আমার বোঝার বাইরে। তবে আমি যেটা বললাম যে এটা একটা হয়তো একটা ইন্টারন্যাশনাল র্যাকেট বলবো না ঠিক, ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক, যারা কিনা ভারতবর্ষের মার্কেটটা ধরতে চাইছে এফএসডিএল এর মাধ্যমে। তার কারণ হচ্ছে এখন দেখবে যে সমস্ত দলই, যেমন আজকে আমি শুনলাম যে পিএসজি নাকি ভারতের কারোর সঙ্গে একটা টাই আপ করার জন্য খুব উঠে পড়ে লেগেছে। আমরাও দু একটা শেয়ার করলাম যাতে মোহনবাগান কর্তাদের কাছে পৌঁছতে পারে। আমি পার্সোনালি এবং আরিয়ান স্কোয়াডের বাকি অনেকেই আজকে শেয়ার করলো এই নিউজটা, ট্যাগ করলো মোহনবাগান ক্লাব অফিসিয়ালদের। জানি না তাদের কাছে পৌঁছলো কিনা, তারা একবার অন্তত যোগাযোগ করবেন কিনা তাদের সঙ্গে। তো এখন একটা জিনিস খুব লক্ষ্য করবে, যেমন জার্মান ফুটবল বলো, ইউকে বলো, ফ্রান্স বলো, এরা কিন্তু ভারতীয় ফুটবলের মার্কেটটা ধরতে চাইছে। তো এই কারণে মেবি হতে পারে ওরা বিভিন্ন ব্যাকআপ পথে, কে তাদের ফান্ডিং করে তো সব জানা যায় না। আমরা জানি এফএসডিএল এ রয়েছে রিলায়েন্স গ্রুপ, ব্যাস ওইটুকুই জানি। আর আগের বছর অবধি আইএসএল কন্ট্যাক্ট করতো আইএমজি রিলায়েন্স। তো আইএমজি প্রসঙ্গেও আসছি। এফএসডিএল এর সিইও হচ্ছে মিস্টার অনুপম দত্তা, আর অবশ্যই চেয়ারম্যান হচ্ছে নীতা আম্বানি। এবার আইএমজিকে, আগের বছর অবধি আইএমজি কিন্তু রিলায়েন্সের সঙ্গে একজোটে, মানে আইএমজিরও একটা স্টেক ছিল এফএসডিএল এ, যারা কিনা আইএসএলটা চালাতো। তো হঠাৎ করে 2018 সালে আইএমজি দেখবে হাত তুলে নেয় বা স্টেক তুলে নেয়, সেই স্টেকটা আবার আম্বানি সেই স্টেকটা পূরণ করে দেয়। এফএসডিএল এ আর স্টেক রয়েছে স্টার স্পোর্টসের, বোধহয় 20 কি 30% স্টেক স্টার স্পোর্টসে রয়েছে, আর বাকি ম্যাক্সিমাম স্টেকটাই রয়েছে রিলায়েন্সের এখন। আর আগের বছর অবধি ছিল সেটা হচ্ছে আইএমজিরও স্টেক ছিল। আর 2018 সালের ঠিক লাস্ট এডিশনটা আইপিএলের হওয়ার আগেই তারা স্টেক তুলে নেয়। এবার দেখতে হবে কেন স্টেক তুলে নেয়। তারা স্টেক তুলে নেয়, আচ্ছা আইএমজির ফুল ফর্মটা বলে দিই। আইএমজি হচ্ছে ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্ট গ্রুপ। এরা কিন্তু বিভিন্ন দেশে হকি, গলফ, ফুটবল এই সমস্ত ইভেন্ট করে থাকে। মোটামুটি ইভেন্ট তৈরি করার একটা ওরা খুবই পেশাদার একটা গ্রুপ। আমার কাছে যা তথ্য আছে, আগের বছরে তারা হাত তুলে নেয় এই কারণে, কেননা তারা দেখেছে যে এফএসডিএল এর কোনো সদিচ্ছা নেই ভারতকে ইন্টারন্যাশনাল এরিনাতে নিয়ে যাওয়ার। তার কারণ হচ্ছে সেই প্রমোশন, রেলিগেশন এবং বাকি নিয়মগুলো না মানা ফিফার। তো সেই কারণে ওরা কিন্তু মোটামুটি খুবই, যেহেতু নাম করা একটা ইভেন্ট সংস্থা আইএমজি, তো লাস্টবারেও যখন দেখলো তারা যে প্রমোশন রেলিগেশন হচ্ছে না, নিয়ম কোনো পরিবর্তন হচ্ছে না এবং ফ্র্যাঞ্চাইজিদের ব্যবসার জন্যই সম্পূর্ণ জিনিসটা হচ্ছে, তো তারা কিন্তু স্টেক তুলে নিয়ে চলে যায়। এটা কিন্তু সম্পূর্ণভাবে শুধু ব্যবসায়িক ক্ষতির জন্য হয়নি, কারণ আইএসএল হওয়ার পরেও কোনো ফ্র্যাঞ্চাইজি যেমন লাভের মুখ দেখেনি, সেরকম কোনো রকম স্টারও কিন্তু কোনো লাভের মুখ দেখেনি এত বছরে। একমাত্র যে সংস্থা লাভের মুখ দেখেছে সেটা হলো এফএসডিএল। এই এফএসডিএল এর মধ্যেই রিলায়েন্স আইএমজি ছিল। সুতরাং একমাত্র যদি কোনো সংস্থা ক্ষতি না হয়ে থাকে আইএসএল এর দরুন, সে হলো রিলায়েন্স এবং
আইএমজি। সুতরাং আইএমজি চলে যাওয়ার পেছনে কিন্তু ব্যবসায়িক ক্ষতি কারণটা নয়। সেই জন্য একটু খতিয়ে দেখতে হবে যে রিলায়েন্স কি সত্যিই শুধুমাত্র ব্যবসার জন্যই ফুটবলে টাকা ঢালছে, নাকি কোনো সদিচ্ছাও রয়েছে। রিলায়েন্সের যেমন আই ওয়াশ করার জন্য একটা ইউথ একাডেমি রয়েছে, খুব সুন্দর ইউথ একাডেমি, যারা খুব ভালো করছে, কিন্তু এরা অদূর ভবিষ্যতে এরকম হবে না তো যে রিলায়েন্সের কোচিনেই যারা খেলবে তারাই চান্স পাবে একমাত্র ইন্ডিয়া টিমে। কেননা এখন থেকেই এফএসডিএল কিন্তু যথেষ্ট মানে নাক গলাচ্ছে ভারতের প্লেয়ার নির্বাচনে। তোমরা দেখে থাকবে আইএসএল থেকে ম্যাক্সিমাম প্লেয়ার নেওয়া হয়, আই লিগ থেকে নেওয়া হয় না। আই লিগ থেকেও যে প্লেয়ার যায় তাদের আইএসএলের ট্যাগ দিয়ে দেওয়া হয়, সেই রকম। তো রাজনীতি তো চলছেই, এই রাজনীতিটাকে বন্ধ করার জন্যই কিন্তু এই আই লিগ ইউনিয়নটা তৈরি হয়েছে। তো তোমাদের আপাত দৃষ্টিতে মনে হতেই পারে যে সুপার কাপ খেললো না মোহনবাগান, ইস্টবেঙ্গল, বাকিরা, এরা কেমন হলো? ফুটবল টিম তো ফুটবল খেলার জন্যই, ফুটবল না খেললে আর তারা কী করলো? কিন্তু এই সময়ের দাবি হচ্ছে এই ধরনের একটা জোট, এবং এই ভারতীয় ফুটবলের স্বার্থে এই জিনিসটা কিন্তু আদায় করে নিতেই হবে। ভারতীয় ফুটবলে কিন্তু সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার মতো মানে দুটো দিক হয়ে গেছে। একটা হচ্ছে পুঁজিবাদী দিক, সেই পুঁজিবাদী দিকটা হচ্ছে রিলায়েন্স গোষ্ঠী, যারা কিনা সমস্ত টাকা ঢালছে, যেরকম তারা রিটার্নের জন্য সমস্ত কিছুই করতে পারে। ইনফ্যাক্ট ভারতীয় ফুটবলের ক্ষতি করে দিয়েও অনেক কিছু করতে পারে, আর তাদের বিশেষ জ্ঞানও নেই এই প্রসঙ্গে। সেই কারণে ওরা সম্পূর্ণ কয়েকজনকে সিলেক্ট করে রেখেছে এফএসডিএল এবং এআইএফএফকে কনফিডেন্সে নিয়ে তারা কিন্তু তাদের সমস্ত প্রোগ্রাম চালাচ্ছে। তো আমার মতে এই সময়ের দাবি হচ্ছে এই জিনিসটাকে ভেঙে দিতে হবে, রিলায়েন্সের এই দাদাগিরিটাকে ভেঙে দিতে হবে। এআইএফএফকে বলতে হবে পরের বারের সর্বোচ্চ লিগ আইএসএল নয়, এমন একটা লিগ হোক যেটাকে ফিফা স্বীকৃতি দেবে। চলুক না আইএসএল, চলুক যেরকম চলছে, একটা এন্টারটেনিং লিগ চলুক, কিন্তু ভারতের সর্বোচ্চ লিগ যেন সেটাই হয়, যাতে প্রমোশন রেলিগেশন থাকে, ফিফার যাতে কোনো আপত্তি না থাকে পরের বার কোয়ালিফাইং খেলতে, ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইং খেলতে ইন্ডিয়ার ওপর কোনো মানে নিষেধাজ্ঞা নেমে আসবে না তো। এরকম এই জিনিসগুলো সম্পূর্ণ ভেবে কিন্তু পরের স্টেপটা নেওয়া উচিত, না কেবল শুধুমাত্র ফ্র্যাঞ্চাইজিদের লাভ এবং ক্ষতি দেখে। আমি আশা করব আইএসএলের টিমগুলোও আই লিগের পাশে এসে দাঁড়াবে, এবং অতটা সহজ হবে না পরের বার আইএসএলের বিড ঘোষণা করে দেওয়া। কারণ প্রফুল প্যাটেল নাকি অনেক কাগজে দেখছিলাম যে চটে গেছেন, এবং আইএসএলের বিড মোহনবাগান ইস্টবেঙ্গলের জন্যই নাকি এতদিন পেছিয়ে রাখা হয়েছিল, এবার নাকি তিনি ছেড়ে দেবেন। অতটা সহজ হবে না, কারণ আইএসএল খেলবে কে? আইএসএলেরও তো 3-4টে টিম, বড় বড় টিম, তারা কিন্তু এই ইউনিফাইড লিগের দাবিকেই সমর্থন করেছেন। সুতরাং আমার মনে হয় না অতটা সহজ হয় ব্যাপারটা। রাজনীতি এখনও বাকি আছে, নাটক এখন অনেক বাকি। সুতরাং আমি আশা করব, আপাত দৃষ্টিতে আমরা হয়তো খুব রেগে গেছি, সুপার কাপ খেলা হচ্ছে, আমাদের প্রিয় দল খেলছে না, যে যার দল, ইস্টবেঙ্গল কারুর, মোহনবাগান কারুর, হয়তো গোকুলাম তো কিন্তু আমাদের প্রিয় দল সুপার কাপে খেলছে না, কিন্তু এটা হয় আমাদের উচিত কিন্তু আমার এই যে দাবিটা আছে সেটাকে ছিনিয়ে নেওয়া। কেননা খুব সহজে এই জিনিসটা আসবে না, সব জিনিস বিক্রি হয়ে গেছে। ভারতীয় ফুটবলের মগজ, ভারতীয় ফুটবলের হৃদয় দুটোই কিন্তু বিক্রি হয়ে যাচ্ছে। সুতরাং আমাদের একসঙ্গে থাকতেই হবে। এখন ক্লাবগুলোকে দোষারোপ না করে চলুন আমরা তাদের সমর্থন করি, এবং এআইএফএফের বিরুদ্ধে যে যেরকমভাবে পারেন সোচ্চার হন। কেউ হয়তো ব্লগ লেখেন, কেউ ভ্লগ করেন, কেউ ভিডিও বানান, কেউ হয়তো খবরের কাগজে লেখেন। সুতরাং আমি আমাদের মিডিয়া বন্ধুদেরও, আমার অনেক মিডিয়ার বন্ধু রয়েছে, তো তাদেরও উদ্দেশ্যে আমি বলবো যে আমি জানি তাদের ওপর রাজনৈতিক এবং কূটনৈতিক অনেক চাপ থাকে এই ধরনের লেখার, এই ধরনের খবর প্রচার করার জন্য, কিন্তু এই সময়টা কিন্তু অন্য জিনিস দাবি করে। বারবার আমি একটাই কথা বলছি, এই সময়টা ভারতীয় ফুটবলের ভালো হওয়ার স্বার্থে একসঙ্গে থেকে এআইএফএফকে সঠিক পথে চালনা করাটাই আমাদের কিন্তু এখন মূল উদ্দেশ্য হওয়া উচিত। কেন না, এআইএফএফের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুব্রত দত্ত, তার কিন্তু নিজস্ব যে টিম আছে, যে জর্জ টেলিগ্রাফ, তার সঙ্গে কিন্তু টাই আপ হয়ে গেল বুন্দেসলিগায় খেলা। খুব হয়তো ওপরের দিকে 7 নম্বরে আছে, এখন হয়তো 6 বা 7-এ রয়েছে। তোমরা জানো, মানে অ্যাকচুয়ালি জার্মান নামটা ইজ ভেরি টাফ, মানে অ্যাকচুয়ালি তার নাম হচ্ছে উলসবার্গ, VFL উলসবার্গ তার নাম হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি জার্মান নামটা প্রচণ্ড খটোমটো। তো তোমরা এমনি
যারা জানো তারা জানো, ডটমুন্ডের খেলা যারা দেখো, মানে অ্যাকচুয়ালি বুন্দেসলিগার খেলা যারা দেখো তারা জানবে। 70-75 বছর আগেকার ক্লাব হবে, তাদের সঙ্গে কিন্তু টাই আপ হয়ে গেল। উনি কিন্তু নিজেরটা গুছিয়ে নিচ্ছেন, যে যার নিজেরটা গুছিয়ে নিচ্ছে, কিন্তু ভারতীয় ফুটবলের জন্য কে কতটা কী ভাবছে খুব মুশকিল। তিনি যখন মিটিং করেছেন, বাইরের দেশের লোকেরা আসে, তার হাতে পাওয়ার আছে, এখন নিশ্চয়ই তার হাতে পাওয়ার আছে, কারণ ভারতীয় বাজারের দিকে সমস্ত বুন্দেসলিগা, লা লিগা সবাই আসছে, এবং খুব বড় বড় যারা টপ নচ, AIFF যারা FSDL এর টপ নচ, তাদের সঙ্গেই তারা মিটিং করে। এবার তাদের উচিত যে ক্লাবগুলোর ইনভেস্টার নেই, আই লিগে খেলে, সেকেন্ড ডিভিশন, গ্রাস রুট লেভেল, তাদের ইনভেস্ট করা বা তাদের জন্য ইনভেস্টার নিয়ে আসা, তাদের সঙ্গে কথা বলিয়ে দেওয়া। তা না করে কিছুদিন আগে শালকে এসেছিল, ডটমুন্ড এসেছিল, সেও এসেছিল কিন্তু সুব্রত দত্তর ক্লাবের জন্যই। ইস্ট বেঙ্গল ক্লাব ভিজিট করেছিল বটে, কিন্তু বেসিক্যালি তো এসেছিল সুব্রত দত্তর ক্লাবের জন্য। এও এলো সুব্রত দত্ত ক্লাবের জন্য, সুব্রত দত্তর সঙ্গে টাই আপ হলো। উনি নিজেরটা কিন্তু ঠিক করে নিচ্ছেন, মানে ওনার রিটায়ারমেন্ট পরিকল্পনা ঠিক দিকেই যাচ্ছে। আমি ওনাকে কোনো রকম সমালোচনা করছি না, যে যার মতো তো পরিকল্পনা করবেই, কিন্তু ভারতীয় ফুটবলের ব্যাপারটাও একটুখানি কিন্তু ভেবে দেখার ব্যাপার আছে। আচ্ছা, আরেকটা জিনিস, গ্রাসরুট লেভেলে ভালো কাজ করার জন্য বাজাজের হাতে তুলে দেওয়া হলো, বুন্দেসলিগা তুলে দিল বুন্দেসলিগার তরফ থেকে। গ্রাসরুট লেভেলে ভালো কাজ করার জন্য তার হাতে অ্যাওয়ার্ড তুলে দেওয়া হলো মিনার্ভাকে। সত্যি মিনার্ভা কিন্তু শুধু ফুটবলই নয়, ফুটবল, ক্রিকেট সব জায়গাতেই অনেক ছোট ছোট প্রতিভা তৈরি করে ভারতের হাতে তুলে দিয়েছে। সব শেষে আমি আরেকটা কথা বলবো, আমি প্রফুল প্যাটেলকে টুইটারে অনেক দিন ধরেই ফলো করি। 2014 সালে প্রফুল প্যাটেল বলেছিলেন যে ISL জাস্ট আনা হয়েছে ভারতীয় ফুটবলের টোটাল উন্নতির জন্য, আই লিগটাকেই আমরা কিন্তু মেন ধরে কাজ করছি। আজকে এই এখন যে যুগ সংকট উপস্থিত হয়েছে, আমার মনে হয় এই টুইটারটা বা আরেকজন সেটা রিটুইট করেছেন, আমি যে কোনো একটা এখানে দেখিয়ে দিচ্ছি আপনাদের। প্রফুল প্যাটেল কিন্তু 2014 সালে বলেছিলেন যে এই ISLটা আমরা আপনাদের প্রেজেন্ট করে দিচ্ছি, এখানে অনেক গ্রাসরুট লেভেলে দারুণ উন্নতি হবে, কিন্তু আই লিগটা কিন্তু টপ রেখেই আমরা কাজ করব। সুতরাং এই যে ভাঁওতা দেওয়া হয়েছিল পুরো সম্পূর্ণ পরিকল্পিতভাবে, অনেকটা আমি কিন্তু মিল পাচ্ছি ইংরেজরা যখন ভারতে এসেছিল, ইস্ট ইন্ডিয়া কোম্পানি পরিকল্পিতভাবে সম্পূর্ণ প্রথমে ব্যবসায়িক আঙ্গিক দিয়ে ঢুকে সমস্তটাকে মানে রাজ করে নিল। সেরকম আমার কিরকম মনে হচ্ছে যে মানে ব্যবসায়িক দিক দিয়ে ঢুকে আমার মনে হয় ভারতীয় ফুটবলকে গ্রাস করতে চলেছে পুঁজিবাদী কিছু, অর্থলোভী, ক্ষমতালোভী কিছু সংস্থা। আমাদের এক্ষুনি উচিত এটা প্রতিবাদ করা। এটা আমার সম্পূর্ণ প্রতিবাদের একটা ভিডিও। তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করো, শেয়ার করো, লাইক করো, আর যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর বেল আইকন তো টিপে দিলেই। আর তোমাদের যদি যা মনে হয় মানে এটার পক্ষে বা বিপক্ষে, তোমরা কমেন্ট করে আমাদের জানাও। আর যদি এটা ভিডিওটা ভালো লাগে, মনে হয় যে শেয়ার করার যোগ্য, যে AIFF এর বিরুদ্ধে, কারোর বিরুদ্ধে ঠিক নয়, অ্যাকচুয়ালি কোনো প্রতিষ্ঠান বিরোধী আমি কথা বলতে চাই না, অ্যাকচুয়ালি যে ভুল রাস্তা দেখানো হচ্ছে সেই ভুল রাস্তা দেখানোর বিরুদ্ধে, মানে যেন আমরা গর্জে উঠতে ভুল না করি। আমি কখনোই বলছি না গিয়ে AIFF এর অফিস ভাঙচুর করে দাও, কি এই ক্লাব অফিস ভাঙচুর করে দাও, এসব আমি একদমই পছন্দ করি না, মারামারি ভাঙাভাঙি। আই ওয়ান্ট ডায়লগস, মানে ডায়লগসের মধ্যে দিয়ে আমার মনে হয় সমস্ত সমাধান চলে আসতে পারে। কিন্তু ওই যে মাঝে মাঝে ফোঁস করতে হয়, তো আমার মনে হচ্ছে এবার ফোঁস করার সময়টা এসে গেছে। চলো, আজকের মতো টাটা।